ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। করিমের গ্রামের বাড়ি ফিরতে সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল। শহরের কাজ শেষ করে যখন সে বাস থেকে নামল তখন রাত প্রায় 11:30। বাসস্ট্যান্ডটা একদম ফাঁকা। শীতের রাত, কুয়াশায় চারদিক ঢেকে আছে। দূরের ল্যাম্পপোস্টের আলো কুয়াশায় ঘোলাটে দেখাচ্ছে। করিমের গ্রাম সোনাপুর এখান থেকে আরও 3 মাইল ভেতরে। রাস্তাটা কাঁচা আর খুব একটা ভালো না। এই রাতে কোনো ভ্যান বা রিক্সা পাওয়া প্রায় অসম্ভব। করিম চিন্তায় পড়ে গেল। হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই, কিন্তু রাস্তাটা নিরাপদ নয়। ডাকাতের ভয় তো আছেই, তার চেয়েও বড় ভয় হল গ্রামের মানুষের মুখে শোনা নানা ভৌতিক কাহিনী। বিশেষ করে রাস্তার মাঝপথে যে বিশাল পুরনো বটগাছটা আছে, সেই জায়গাটা, যাকে গ্রামের সবাই কালীতলা বলে। দিনের বেলাতেও ওই গাছের নিচে ছায়া থাকে, আর রাতে তো ওদিকে কেউ তাকাতেও সাহস করে না। লোকে বলে ওই গাছে নাকি এক অতৃপ্ত আত্মা বা পেতনিয়ে বাস। অমাবস্যার রাতে অনেকেই নাকি সেখানে সাদা শাড়ি পরা এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। করিম এসব কুসংস্কারে খুব একটা বিশ্বাস করত না, কিন্তু এই নির্জন রাতে ঘন কুয়াশার মধ্যে একা হাঁটতে গিয়ে তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে দ্রুত পায়ে হাঁটা শুরু করল। রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে গ্রামের দিকে। দুপাশে ঘন ঝোপঝাড় আর ফসলের মাঠ। ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে শুকনো পাতার ওপর দিয়ে কোনো নিশাচর প্রাণী দৌড়ে যাওয়ার খসখস শব্দে করিম চমকে উঠছে। প্রায় 20 মিনিট হাঁটার পর দূরের কুয়াশার মধ্যে সেই বিশাল বটগাছটার আবছা অবয়ব ফুটে উঠল। গাছটার ডালপালা যেন শত শত হাত মেলে আকাশের দিকে তাকিয়ে আছে। গাছটার কাছাকাছি আসতেই বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। একটা অদ্ভুত পচা ফুলের গন্ধ, অনেকটা বাসি রজনীগন্ধার মতো, করিমের নাকে এলো। করিম তার হাঁটার গতি বাড়িয়ে দিল। সে গাছটার দিকে না তাকানোর চেষ্টা করল, কিন্তু চোখ যেন নিজের অজান্তেই সেদিকে চলে গেল। গাছের নিচে ঘন অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ছে। করিমের পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। সে স্পষ্ট দেখল বটগাছের ঝুড়িগুলোর আড়ালে সাদা কাপড়ে ঢাকা একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা স্থির নয়, বাতাসের তালে তালে দুলছে। করিমের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়তে শুরু করল এবং দৌড়ানোর চেষ্টা করল। কিন্তু ঠিক তখনই তার কানের খুব কাছে ফিসফিস করে কেউ একজন বলে উঠল, একা যাচ্ছ যে, আমাকে সঙ্গে নেবে না? কণ্ঠস্বরটা কোনো মানুষের নয়, সেটা ছিল বাতাসের শাঁ শাঁ শব্দের মতো ঠান্ডা এবং গভীর। করিম ভয়ে জমে গেল। সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোর সাহস পেল না। সে শুধু অনুভব করল তার ঠিক পেছনেই কেউ একজন হাঁটছে। তার কাঁধের ওপর একটা হিমশীতল নিঃশ্বাস পড়ছে। সে মরিয়া হয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু যতই সে দৌড়ায় মনে হয় রাস্তা আর শেষ হচ্ছে না। সেই বটগাছটা যেন তার পিছু ছাড়ছে না। হঠাৎ তার মনে হলো তার পায়ের নিচে মাটি নেই। সে হুমড়ি খেয়ে পড়ে গেল। পড়ার সময় তার হাত গিয়ে লাগল নরম ঠান্ডা কিছুর ওপর। সে তাকিয়ে দেখল সে রাস্তার ওপর নয়, পড়ে আছে একটা পুরনো কবরের পাশে, আর তার হাতটা রাখা আছে কবরের ভাঙা ফলকের ওপর। সে চারদিকে তাকালো। সে কোথায়? এটা তো গ্রামের রাস্তা নয়। সে বুঝতে পারল সে পথ হারিয়ে পুরনো কবরস্থানে চলে এসেছে, যেটা কালীতলা থেকে খুব বেশি দূরে নয়। কুয়াশা এখন আরও ঘন হয়েছে। কবরস্থানের পুরনো গাছের ডালে শকুন বসে আছে। হঠাৎ কবরস্থানের মাঝখানে একটা কবরের ওপর সে সেই সাদা ছায়াটিকে দেখতে পেল। এবার ছায়াটি তার দিকেই তাকিয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো জ্বলন্ত চোখের মতো লাল আভা অন্ধকারে জ্বলজ্বল করছে। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করল। তার পা মাটিতে ঠেকছে না, সে যেন হাওয়ায় ভেসে আসছে। সেই পচা ফুলের গন্ধটা এখন অসহ্য হয়ে উঠেছে। করিম উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার শরীরে কোনো শক্তি নেই। সেই সাদা ছায়াটি এখন তার খুব কাছে। করিম দেখতে পেল সাদা কাপড়ের আড়ালে কোনো শরীর নেই, শুধু হাড় আর পচা মাংসের একটা কঙ্কাল। কঙ্কালটি তার হাড়ের হাত বাড়িয়ে দিল করিমের দিকে। সেই ফিসফিসানি কণ্ঠস্বর আবার ভেসে উঠল, অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি করিম, চলো আমার সাথে।
করিমের চোখ উল্টে গেল। সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের কৃষকরা করিমকে কবরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার সারা শরীরে কাঁটার আঁচড় আর তার চোখের দৃষ্টি ছিল স্থির, আতঙ্কগ্রস্ত। করিম বেঁচে গিয়েছিল, কিন্তু সে আর আগের মতো স্বাভাবিক হতে পারেনি। সে সারাদিন ঘরে বসে থাকত, কারো সাথে কথা বলতো না। শুধু মাঝে মাঝে বিড়বিড় করে বলতো, কালীতলার ও আমাকে ডাকছে, ও আবার আসবে। গ্রামের লোকেরা আজও বিশ্বাস করে কালীতলার সেই পেতনি করিমকে তার সাথী বানাতে চেয়েছিল, কিন্তু কোনো এক অলৌকিক কারণে সে যাত্রা বেঁচে গেছে। কিন্তু সেই রাতের বিভীষিকা তার মন থেকে কোনোদিন মুছবে না। আজও অমাবস্যার রাতে সোনাপুর গ্রামের কেউ ওই কালীতলা রোডে পা রাখে না। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।